প্রিপেয়ার ব্যালেন্স শিট। জি স্যার, ব্যালেন্স শিট যখন চাইছে স্যার, আমি তো স্যার যে ওনার্স ক্যাপিটালটা যখন বের করলাম ওইটা স্যার আমি মানে নিজে নিজে হিসাব করে দিচ্ছি। এখন স্যার আমাদের তো ওনার্স ইকুইটি স্টেটমেন্টটা চাইনি, তো যখন এরকম ব্যালেন্স শিট চাবে তখন কি ইকুইটি স্টেটমেন্টটাও দেখা দিতে হবে নাকি এমনি নিজে নিজে ওইটা ক্যাপিটালটা বসে দিলে হবে? আচ্ছা, আপনি এটাকে একদম স্টেটমেন্ট আকারে বক্স করে করার দরকার নাই। আপনি কি করবেন, ছোট একটা গ্রাফের মতো এক পাশে যোগ বিয়োগ করে জাস্ট দেখালেই হবে। ওকে স্যার, ঠিক আছে। তো সবাই হচ্ছে কি শুনেন, এখানে 20 নাম্বার যে ট্রানজাকশন অথবা এটা মেবি ডেট হিসেবে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে হ্যাঁ 20 তারিখে। সো পেইড ফর দ্য সাপ্লাইজ পারচেজড অন অ্যাকাউন্ট অন May 3। দ্যাট মিনস আপনি মের 3 তারিখে কিছু সাপ্লাই কিনেছিলেন অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে কি? আচ্ছা, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে, লোন নিয়ে না। অন অ্যাকাউন্ট মানে বাকিতে। দ্যাট মিনস 3 তারিখে আপনি বাকিতে কিছু সাপ্লাইজ কিনেছেন, অন বাকিতে কিনেছিলেন, এখন বলছেন ওইটা আজকে 20 তারিখে এসে পে করে দিয়েছেন। আমরা দেখি 3 তারিখে কি কিনছিলেন আপনি। এই দেখেন 3 তারিখে ছিল পারচেজড $600 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। দ্যাট মিনস আপনি 3 তারিখে যেটা বাকিতে কিনছেন ওইটা আপনি 20 তারিখে পে করে দিয়েছেন। আপনি 3 তারিখে 600 টাকার সাপ্লাইজ অন অ্যাকাউন্ট মানে বাকিতে কিনছেন, এটা আপনি 20 তারিখে গিয়ে পে করে দিয়েছেন। সো যখন 3 তারিখে কিনছেন তখন আপনার এন্ট্রি গুলা কি ছিল আমাকে একদম বলেন তো। 3 তারিখে কি এন্ট্রি দিয়েছেন আপনি, কোথায় অ্যাড করেছেন, কোথায় মাইনাস করেছেন? স্যার আমি হচ্ছে সাপ্লাইসে অ্যাড করছি হচ্ছে 600 আর অ্যাকাউন্টস পেয়েবল প্লাস করছি 600। হ্যাঁ, গ্রেট। এখন যখন হচ্ছে কি আপনি টাকাটা পে করে দিলেন, এই 20 তারিখে টাকা পে করে দিয়েছেন, তখন ইমপ্যাক্টটা কোথায় আসার কথা বলেন তো, চেষ্টা করেন। যখন পে করে দিলেন আপনি, এখন তার লাইবিলিটি আপনার নাই, যে অ্যাকাউন্ট পেয়েবল ছিল ওটা এখন আর নাই, এটা পে করে দিয়ে দিলেন। এই অন্য একজন বলেন দেখি, যখন আপনি পে করে দিবেন, হ্যাঁ ক্যাশ থেকে 600 মাইনাস হবে, আবার আমি যে অ্যাকাউন্ট পেয়েবলে 600 অ্যাড করেছিলাম ওটাও যেহেতু আমি দিয়ে দিচ্ছি ওটাও 600 মাইনাস হবে। গ্রেট, থ্যাংক ইউ। তো শুনছেন উনি যেটা বলছে এটাই। সো 20 তারিখে এবার বুঝছি। হ্যাঁ 20 তারিখে এসে আপনার ক্যাশ চলে গেছে, যেহেতু আপনি ক্যাশে এখন পে করে দিয়েছেন, সো ক্যাশ থেকে $600 মাইনাস হবে। আর যেহেতু আগে এটা অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে প্লাস করেছিলেন, বাট 20 তারিখে এসে তো আর আপনার অ্যাকাউন্টস পেয়েবল নাই, আপনার হচ্ছে দায় মুক্তি হয়ে গেছে আপনার। সো এখান থেকে অ্যাকাউন্টস পেয়েবল 600 মাইনাস করে দিবেন। সো দুই দিক থেকে মাইনাস করার কারণে ইকুয়েশন সেমই থাকবে। ক্লিয়ার? স্যার আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর স্যার। আমরা যেটা ইকুইপমেন্ট যেটা আমরা কিনবো আর কি, যেটা হ্যাঁ 29 নাম্বার আর্টিকেলে যেটা বলতেছে, মানে আমরা যেটা ইকুইপমেন্ট কিনলাম তাহলে এটা হচ্ছে ইকুইপমেন্টে প্লাস হবে বা ক্যাশ থেকে মাইনাস হবে না, নাকি এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল থেকে যোগ হবে? এই দেখেন এখানে কি, এখানে সবকিছু বলা থাকে, যদি ক্যাশে হইতে বলা থাকতো, কিন্তু বলছে কি পারচেজ ইকুইপমেন্ট ফর, বুঝতেছিলাম না যে ওয়ান অ্যাকাউন্ট বলতে কিসের থেকে কি হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি স্যার, এটা বাকিতে। হ্যাঁ বাকিতে কিনছে, সো অ্যাকাউন্টস পেয়েবলের সাথে এটা অ্যাড হবে। ওকে স্যার, এবার বুঝছি। নাহলে আমি প্রথমে বুঝতেছি যে ইকুইপমেন্ট কিনলো কিন্তু এটা তো ক্যাশের থেকে মাইনাস হবে, এইজন্য স্যার একটু ঝামেলা হয়ে গেছিল। আচ্ছা, এটা আমগুলোর সাথে আপনার এখন পরিচিত না, আমি বুঝতে পারছি। অন অ্যাকাউন্ট মানে বাকিতে, হ্যাঁ অন ক্রেডিট এটা মানে বাকিতে, দেন হচ্ছে কি অন ডিউ এটাও মানে বাকিতে, অথবা এইজন্য স্যার একটু ঝামেলা হচ্ছিল আমার। হ্যাঁ আরেকটা হতে পারে সার্ভিস প্রোভাইডেড বাট ক্যাশ নট রিসিভড, এটাও মানে সার্ভিস প্রোভাইড করেছেন বাকিতে মানে ধারে বা বকেয়া। অথবা আপনি এইভাবে থাকতে পারে যে ম্যাটেরিয়ালস পারচেজড বাট নট পেইড, এটাও বাকিতে। এমন আর অনেক এন্ট্রি থাকবে সামনে। সো বাকি আর কোনো সমস্যা আছে থাকলে বলেন, সলভ করে দিই। 9 নম্বরে বলতেছে যে রিসিভড 4000 ক্যাশ ফর দ্য সার্ভিস পারফর্ম, মানে এখানে হচ্ছে অ্যাকাউন্ট তো রিসিভ করতেছে 4000, এটা হচ্ছে রেভিনিউতে যোগ হবে আর অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ হবে না? কত নয় আমার কি বলেন স্যার? হচ্ছে 4 এ, যেটা লাস্টে 4 এ 9 নাম্বার যেটা ট্রানজাকশন, 9 নাম্বার ট্রানজাকশন 4B আছে, 4A হ্যাঁ পিয়ন 4 এ। সরি 4 আছে, কত নাম্বার স্যার? 9 নাম্বার ট্রানজাকশনটা। received $4,000 cash for
সার্ভিস পারফর্ম। স্যার এখানে হচ্ছে তো ওর 4000 টাকা হচ্ছে রিসিভ করতেছে, তাহলে হচ্ছে এটা রেভিনিউতে 4000 যোগ হবে, এন্ড হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল তো হচ্ছে 4000 যোগ হবে, বাট রিসিভেবল যোগ না হয় ক্যাশ কেন যোগ হচ্ছে? আচ্ছা আচ্ছা ফাইন, আপনি বুঝতে পারছেন আপনার সমস্যাটা কোথায়। এখানে বলছে রিসিভ $4000 ক্যাশ ফর সার্ভিসেস পারফর্ম, দ্যাট মিনস আপনি সফটওয়্যার নিয়ে কোনো সার্ভিস দিয়েছেন, এর এগেইনস্টে আপনি $4000 পেয়েছেন। সার্ভিসটা এখন দিয়েছেন, টাকাটা এখন পেয়েছেন। এখন চিন্তা করেন যে টাকাটা পেলেন, হ্যাঁ এটা তো আপনার ক্যাশে পাইছেন আপনি, এটা আপনি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হবে না। তো অ্যাকাউন্ট রিসিভেবল ওই ক্ষেত্রে হয় যখন এটা হচ্ছে আপনি পরে পাবেন, মানে পরে রিসিভ করবেন। বাট এখন তো এটাকে এখনই রিসিভ করেছেন, রিসিভ বলতে এখনই পেয়েছেন আপনি। ইট নট অ্যাকাউন্ট রিসিভেবল, ইট মিনস আপনি ইনস্ট্যান্টলি রিসিভ করেছেন $4000। দ্যাট মিনস এই কারণে এটা ক্যাশ অ্যাড করা হয়েছে। আর সার্ভিস পারফর্ম এটাকে রেভিনিউর সাথে অ্যাড করবেন সার্ভিস রেভিনিউ নামে। হ্যাঁ স্যার এটা, হ্যাঁ এটা বুঝছি, বাট ওটা একটু ঝামেলা ছিল এইজন্য। রিসিভ বলতে অ্যাকাউন্ট রিসিভেবল মিন করে না, রিসিভ বলতে এখন আপনি লাইক সার্ভিস দিয়েছেন, টাকা পেলেন, এটাই। ওকে স্যার। আচ্ছা স্যার এটা 15 নম্বরটা। আচ্ছা এটা 15 নম্বরটা, হ্যাঁ। পারফর্ম $5400 অফ সার্ভিসেস অন অ্যাকাউন্ট। আচ্ছা তো এই অন অ্যাকাউন্ট মানে বাকিতে, মানে আপনি সার্ভিস প্রোভাইড করেছেন বাকিতে, দ্যাট মিনস পরে আপনি টাকা পাবেন। সো প্রথমে আপনি সার্ভিস রেভিনিউ হিসাবে ডান পাশে অ্যাকাউন্ট রিসিভেবল আসবে না? হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল আসবে, কারণ যেহেতু বাকিতে সার্ভিস প্রোভাইড করেছেন। ঠিক আছে জি স্যার। আপনি এটা অ্যানসার করেন 1 নাম্বারটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্টেপ ইন অ্যাকাউন্টিং প্রসেস, মানে কোনটা অ্যাকাউন্টিং প্রসেসের কোন স্টেপ না? ভেরিফিকেশন। স্যার বলবো? হ্যাঁ বলুন। স্যার ভেরিফিকেশন। ফাইন, শুনেন ওই তিনটা স্টেপ পড়িয়েছিলাম না, তিনটা অ্যাক্টিভিটি। প্রথমটা হচ্ছে আইডেন্টিফাইং দ্য ট্রানজাকশন, আইডেন্টিফিকেশন তো আছেই। দেন সেকেন্ড ওয়ান হচ্ছে রেকর্ডিং, ওটা রেকর্ড করব। থার্ড ওয়ান হচ্ছে ওটা কমিউনিকেট করব। সো কথা আমি বলি নাই যে হচ্ছে আমি ভেরিফাই করব, ঠিক আছে? সো এখানে বলছে ইজ নট এ স্টেপ ইন অ্যাকাউন্টিং, সো ভেরিফিকেশন কোনো স্টেপ না। ওকে দেখেন তো 2 নাম্বারটা পারেন কিনা? জি স্যার। হ্যাঁ 2 নাম্বারটা কন্টাক্ট ইনফরমেশন ইজ ইনকারেক্ট। হ্যাঁ 2 নাম্বারটা ইনকারেক্ট কোনটা? হ্যাঁ ইয়েস স্যার, ডি নাম্বারটা রেগুলারিটি অথরাইজ আর ইন্টারনাল ইউজার। হ্যাঁ ফাইন রাজ, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এখানে বলছে কোনটা ইনকারেক্ট, এখানে বলছে রেগুলেটরি অথরিটি আর ইন্টারনাল ইউজার। এটা কখনোই না। রেগুলেটরি অথরিটি লাইক বাংলাদেশে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, অথবা হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশন যারা হচ্ছে এগুলো রেগুলেট করে, হ্যাঁ ওরা হচ্ছে এক্সটার্নাল পার্টি হবে। সেখানে বলছে ইন্টারনাল পার্টি, সো এটা ভুল। ঠিক আছে আপনার পারচেস। 4 নাম্বারটা বলছে the following statement about basic assumptions is correct, কোনটা কারেক্ট এটা বলবো। আচ্ছা দেখেন আমরা ডি নাম্বারটা একটু দেখি। এখানে বলছে পার্টনারশিপ আর্নড ইকোনমিক এন্টিটিস, বলছে পার্টনারশিপ কোন ইকোনমিক এন্টিটি না, এটা মিথ্যা। কারণ পার্টনারশিপের একটা ইকোনমিক এন্টিটি থাকে, একটা পার্টনারশিপ বিজনেস, তার একটা এন্টিটি আছে। তারপরে বলছে দ্য মানিটারি ইউনিট অ্যাজাম্পশন এনেবলস অ্যাকাউন্টিং টু মেজার এমপ্লয়ি মোরালস, মানে মানিটারি ইউনিট অ্যাজাম্পশন বলছে এমপ্লয়িদের মোরালকে কাউন্ট করে। আসলে আমরা কি বলছি যে এমপ্লয়িদের মোরাল বা হচ্ছে তার সততা দক্ষতা এগুলো কাউন্ট করব? আমরা বলছি শুধুমাত্র ইকোনমিক ট্রানজাকশন কাউন্ট করব। সো এটাও বাদ, এটাও হবে না। এখন 3 আর 4 নাম্বার একটু মানে এ আর বি নাম্বার এই দুইটাতে হচ্ছে একটু কনফিউশন আছে। বি নাম্বারে দেখেন দ্য ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন স্টেটস দ্যাট দেয়ার শুড বি এ পার্টিকুলার ইউনিট অফ অ্যাকাউন্টেবিলিটি। আসলে এখানে ইউনিট অফ অ্যাকাউন্টেবিলিটির কথা কোথাও বলে নেই, বলছে একটা পার্টিকুলার এন্টিটি থাকবে। ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনে বলছে কোন একটা ইকোনমিক এন্টিটি থাকবে, লাইক প্রপ্রিয়েটরশিপ, পার্টনারশিপ, কর্পোরেশন। সো এটাও এলিমিনেটেড হয়ে যাবে। আর এই নাম্বারটাই রাইট অ্যান্সার, কারণ বেসিক অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনস, বেসিক অ্যাজাম্পশনস আর দ্য সেম এজ অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনস। অ্যাকাউন্টিং এর যে বেসিক অ্যাজাম্পশন ছিল ওগুলো অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালের সাথে একই রকম যায়। ওই যে একটা প্রিন্সিপাল ছিল আপনার হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপাল, যার হচ্ছে একটা ছিল ইকোনমিক এন্টিটি প্রিন্সিপাল, ওগুলা আর হচ্ছে গিয়ে যে বেসিক অ্যাজাম্পশন দুইটা সেম জিনিস ছিল। কারণ বারবারই একবার আসছে প্রিন্সিপাল নামে, আবার আসছে অ্যাজাম্পশন নামে, এটা মোটামুটি সিমিলার ছিল। সো এই নাম্বার হচ্ছে অ্যান্সার। আচ্ছা 6 নাম্বারটা একজন অ্যান্সার করবে। ওকে অ্যাকাউন্টিং এর অ্যাজাম্পশন আর প্রিন্সিপাল দুইটা সেম জিনিসই ছিল প্রায়।
আচ্ছা 6 নাম্বার অ্যানসার করেন। ডি মানে রেভিনিউস হয় ডি। হ্যাঁ ডি, এটা কি পরেন তো একটু, রেভিনিউজ এক্সিড এক্সপেন্সেস। হ্যাঁ ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে কখন নেট ইনকাম হবে, তো আমি আপনাদের ক্লাসে তো বলেছি, যখন আপনার ইনকাম এক্সপেন্সের চাইতে বেশি হবে তখনই তো নেট ইনকাম হবে। তাহলে নেট লস কখন হবে? স্যার হচ্ছে ওই আমার যদি এক্সপেন্সটা বেশি হয়ে যায় মানে রেভিনিউ থেকে মানে হ্যাঁ ফাইন, তখন নেট লস হবে আর কি। হ্যাঁ ফাইন, সি নাম্বারে এক্সপেন্সেস এক্সিড রেভিনিউ। জি স্যার, ওটা আপনারা পারেন। আপনি 14 নাম্বারটা অ্যানসার করেন। স্যার এ নাম্বার। আচ্ছা ফাইন, ভেরি গুড। ওনাটা কি ঠিক আছে বলেন তো? না স্যার, মনে হচ্ছে ব্যালেন্স শিট কি হবে স্যার? ব্যালেন্স শিট। স্যার এটা ব্যালেন্স শিট হবে। হ্যাঁ এটা হবে ব্যালেন্স শিট। যেখানে হচ্ছে কি অ্যাসেট লায়াবিলিটি এন্ড ওনার সিকিউরিটি থাকে ওটা ব্যালেন্স শিট হয়। সো অ্যানসার হবে সি। ইনকাম স্টেটমেন্টে শুধু থাকে ইনকাম আর হচ্ছে আপনার এক্সপেন্সেস। ওনার সিকিউরিটি স্টেটমেন্টে থাকে হচ্ছে ওনারশিপ যেই ড্রয়িংস এবং ইনভেস্টমেন্ট। আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো থাকে যত ধরনের ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো, মানে ক্যাশ আপনার কাছে আসা এবং যাওয়া এগুলা থাকে। 10 নাম্বারটা অ্যানসার করেন। খাতায় একটু লিখতে হবে স্যার 10 এর মেবি স্যার এই হবে 90,000 থেকে 50,000 মাইনাস যাবে। কিভাবে বের করলেন? হ্যাঁ বলেন স্যার। স্যার স্যার মনে হইতেছে ইনক্রিজড 40,000। ইনক্রিজড 40,000, কিভাবে আসলে এটা? আচ্ছা লায়াবিলিটি থেকে আমি অ্যাসেটটা বাদ দিয়ে দিচ্ছি স্যার। আর লায়াবিলিটিও কমে গেছে, অ্যাসেটও কমছে, কিন্তু অ্যাসেট কমছে 50,000, কিন্তু আমার মানে বাকি 40,000 অ্যাসেট তো আছে, কিন্তু লায়াবিলিটি ঠিকই কমে গেছে। সেই হিসেবে স্যার ওনার সিকিউরিটি বেড়ে গেছে স্যার 40,000। আচ্ছা আরেকজন বলতে, হ্যাঁ ঠিক আছে আপনি ঠিক আছেন মোটামুটি। আরেকজন বলতে চাচ্ছে ফিমেল। স্যার এটাই নিয়াজ যেটা বললো, মানে আমাদের যে লাইবিলিটিস এর যে আমাদের পাওনাটা ছিল ওটার পরিমাণ আমাদের বেশি কমে গেছে। অ্যাসেট যেই পরিমাণ কমছে তার থেকে আমরা দেনাটা বেশি পরিশোধ করে ফেলছি। তো আমাদের যে ধারের যে মানে কি বলবো বোঝাটা যে ছিল ওটা বেশি কমছে, তো এর কারণে আসলে আলটিমেটলি আমাদের ইনক্রিজ হচ্ছে। আচ্ছা হ্যাঁ ফাইন, আপনারা বুঝছেন, তবে আমি একটু অন্যভাবে বোঝাতে চাচ্ছি। আপনারা সবসময় ইকুয়েশনটাকে মাথায় রেখে কাজটা করবেন, তাহলে এটা আপনাদের জন্য খুব সুবিধাজনক হবে। যেমন আমার ইকুয়েশনটা কি ছিল, অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, তাই না? এটা ইকুয়াল হবে, তাই তো? জি স্যার। তো দেখেন এখানে অ্যাসেট কমছে কত বলছে, অ্যাসেট 50,000 কমছে, অ্যাসেট 50,000 কমছে। হ্যাঁ, আর আরেকটা কথা ছিল যে লায়াবিলিটি ডিক্রিজড 90,000, সো লায়াবিলিটিও 90,000 কমছে। সো এখানে মাইনাস 90,000, তাই তো? তো আমরা জানি কি এই দুইটা ইকুয়েশন ইকুয়াল হইতে হয় না? জি স্যার। হ্যাঁ, এই পাশে যদি মাইনাস 50,000 হয়, এই পাশে হচ্ছে মাইনাস 50,000 হইতে হবে। দ্যাট মিন্স আমরা ইকুয়াল করতে হলে কি করতে হয়, মানে ওনার সিকিউরিটি থেকে কি করতে হবে? ওনার সিকিউরিটি বাড়িয়ে দেব স্যার। হ্যাঁ, ওনার সিকিউরিটি যদি আমি 40,000 বাড়িয়ে দিই তাহলে তো ইকুয়াল হয়ে যায়। 50,000 করতে হবে স্যার। তো এখন আমার এখানেও 50,000 আছে, আর এই দুইটা মিলিয়ে এখানে হচ্ছে কি এখন আমার মাইনাস 50,000 হবে, তাই না? জি স্যার। দেখেন এই এখন আমার ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা জানি সবসময় ইকুয়েশনটা ইকুয়াল রাখতে হয়। দ্যাটস ওয়াই আপনি এইভাবে চিন্তা করবেন, অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে যোগ বিয়োগ দিয়ে চিন্তা করবেন না, নাহলে কিন্তু পরে পারবেন না। কারণ এখানে যে শুধুমাত্র তিনটা আইটেম থাকবে এমন না। ওনার সিকিউরিটির আন্ডারে ওনারস ইনভেস্টমেন্ট, ড্রয়িংস, রেভিনিউ, এক্সপেন্সেস, লায়াবিলিটির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি, অ্যাসেটের আন্ডারে সাব ক্যাটাগরি এমন থাকতে পারে, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন। সো আপনি ইকুয়েশনটা ড্র করে চেষ্টা করবেন যে কিভাবে মেলানো যায়। সো আপনি দেখছেন ওনার ইকুইটিতে 40,000 অ্যাড করলে এটা মিলে যায়। সো ইনক্রিজড 40,000, দ্যাট মিন্স এই যেখানে বলছে ইটস ওনার সিকিউরিটি দেয়ার ফর, মানে ওনার সিকিউরিটিতে কি হয়েছে, দ্যাট মিন্স ওনার সিকিউরিটি 40,000 দ্বারা যখন ইনক্রিজ করছে তখন এটা ইকুয়াল হয়ে গেছে। বুঝতে পারছেন? জি স্যার।